তো রিসেন্টলি একটা আন্ডাররেটেড সিনেমা দেখলাম যেটার নাম হচ্ছে আউট অফ ডার্কনেস। আন্ডাররেটেড কারণ অনেকেই এই সিনেমার নাম জানে না, তো দেখা তো দূরের কথা। সিনেমার স্টোরিটা খুবই ইউনিক এবং মজার ব্যাপার হচ্ছে এই সিনেমার সিনেমাটোগ্রাফি একদম এপিক লেভেলের। তো আর ফার্দার সময় নষ্ট করছি না, চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি একটা ব্রিটিশ অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা আউট অফ ডার্কনেস সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো গল্পের সময়কাল বহু আগের, প্রায় 45,000 বছর আগে। স্থানটা হচ্ছে ইউরোপ এবং এই সময়টাকে আমরা ওল্ড স্টোন এজ বলে থাকি বা দ্য লাস্ট প্যালিওলিথিক এরাও বলে থাকি। কিছু মানুষ রাতেবেলা বনফায়ারের সামনে বসে রয়েছে। হিরন নামক 11 বছরের একটা ছোট ছেলে এভের থেকে গল্প শুনতে চাইছে। সে এভকে রিকোয়েস্ট করে যাচ্ছে, তবে এভ জানায় যে না, আমি শোনাবো না, কারণ সে হিরনের মা নয়। সেই স্থানে রয়েছে অ্যাডাম, যে হচ্ছে লিডার, এবং তার নতুন স্ত্রী এভ, যে হচ্ছে প্রেগনেন্ট। এখন নামটা অ্যাডাম এবং এভ দিয়েছে, এটা কিসের রেফারেন্স সেটাও আপনারা জানেন এবং কেন সেটাও গল্পের শেষে বুঝবেন। সাথে রয়েছে অ্যাডামের ছোট ভাই গিয়ার, হেরন, যে হচ্ছে অ্যাডামের ছেলে, যে গল্প শুনতে চাইছে, বায়া নামক একটি কম বয়সী মেয়ে এবং একজন বৃদ্ধ লোক যার নাম হচ্ছে ওডাল। তো এভ তো হেরনকে গল্প শোনাবে না, সেই কারণে ওডাল তাকে গল্প শোনায়। গল্পটা হচ্ছে এক সাহসী লিডারের গল্প। বহু সময় আগে মানুষেরা প্রতি ঋতুতেই নিজেদের বাসস্থান পরিবর্তন করত। মোটামুটি উইন্টারে খাদ্যের খুব অভাব হয়, শিকার করতেও সমস্যা হয়। সেই কারণে প্রত্যেকটা মানুষ ডিসাইড করে যে তারা সাউথে যাবে। তবে সেইখানে থাকা আরেকজন মানুষ, একটা ছেলে, সে যেতে চায় তার ছোটবেলার গল্পে শোনা সেই স্থানে, যেটা ওয়েস্টে অবস্থিত। সে বিশ্বাস করে যে সেখানে একটা প্রমিসড ল্যান্ড রয়েছে, যেখানে তাদের থাকার জন্য একটা গরম গুহা, শিকার করার জন্য প্রচুর প্রাণী, অর্থাৎ খাদ্যের কোনো অভাব নেই, তারা শান্তিতে বসবাস করতে পারবে। এমনটাই চিন্তা করে তারা সমুদ্র পাড়ি দেয়, সেই নর্থ সি। এবং সৌভাগ্যবশত সে যেটা স্বপ্ন দেখেছিল সেটা সত্যিতে পরিণত হয়। তারা সমুদ্র পাড়ি দিয়ে সেই প্রমিসড ল্যান্ডে গিয়ে প্রবেশ করে। প্রত্যেকেই খুবই খুশি, এবার আর তাদের খাদ্যের জন্য বেশি স্ট্রাগল করতে হবে না, এমনটাই তো তারা মনে করছে। তবে সেটা আদৌ কি সত্যি? ওডাল সেই ছোট্ট হিরনকে যে গল্পটা শোনাচ্ছে সেটা তাদের লিডার অ্যাডামেরই গল্প। সেই এই মানুষগুলোকে নিয়ে এই স্থানে এসেছিল কারণ সে মনে করে এটা একটা প্রমিসড ল্যান্ড। তবে এরকম কিছুই তো দেখা যাচ্ছে না। সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ ক্ষুধার্ত। ইভেন এভ, যেই মুহূর্তে প্রেগনেন্ট, সেও কমজোর হয়ে পড়ছে। ওডাল ভাবছে যে এই স্থানে থাকার জায়গা বা খাদ্যের অভাব আছে কি না সেটা তো সে জানে না, তবে এক অন্ধকার, এক শয়তান এখানে বিরাজ করছে। যদিও অ্যাডাম জানায় যে এরকম এখানে কিছুই নেই এবং যদি থাকে তো সে লড়াই করার জন্য প্রস্তুত, সে সবাইকে প্রোটেক্ট করবে। সকালবেলা তারা আবারও জার্নি শুরু করে। দূরে একটা পাহাড় রয়েছে। অ্যাডাম মনে করে যে সেই স্থানে এক গুহা রয়েছে যেখানে তারা আরামসে থাকতে পারবে। অ্যাডাম এবং তার সাথে থাকা তার ভাই গিয়ার, তারা দুজন মিলে শিকার করতে বেরিয়েছে যদি কিছু পাওয়া যায়। এবং পাহাড়েরই এক ফাঁকে তারা সম্ভবত একটা ম্যামথের মৃতদেহ পায়, তবে সেখানে কোনো মাংস টাংস কিছু নেই, শুধু হাড়টাই পড়ে রয়েছে। অর্থাৎ কেউ একজন সেটাকে শিকার করে সবকিছুই খেয়ে নিয়েছে। ম্যামথের দেহটা এমন জায়গায় পড়ে রয়েছে যেটা দেখে স্পষ্ট মনে হচ্ছে যে তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে এবং তারা চিন্তা করছে যে এমন কি হতে পারে যেটা এই বৃহৎ প্রাণীটাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে। অ্যাডাম তার ভাইকে জানে যে এই কথাটা কাউকে বলতে না, কারণ এগুলো তাদের মনে আরো ভয় তৈরি করবে। অন্যদিকে সে বৃদ্ধ ওডাল, সে প্রথম থেকেই অ্যাডামের লিডারশিপ নিয়ে প্রশ্ন করে যাচ্ছে। অ্যাডাম একটা নর্মাল জায়গায় ক্যাম্প খাটিয়েছে, তবে ওডাল জানায় যে তারা খুবই এক্সপোজড এই মুহূর্তে, মানে একদম খোলামেলা জায়গায় তাদের রেস্ট নেওয়া একদমই উচিত না। অন্যদিকে তাদের সাথে বেয়া নামক যে মেয়েটা রয়েছে, সে তার ফার্স্ট পিরিয়ডটা ফিল করে, সে তার ফার্স্ট পিরিয়ডটা এক্সপিরিয়েন্স করে। সে খুবই নার্ভাস, তার মনে ভয়। তবে সেখানে ছিল এভ, যে তাকে ব্যাপারটা বুঝিয়ে বলে। সে এটাও বলে যে এটা দেখে অ্যাডাম খুবই খুশি হবে, অর্থাৎ অ্যাডাম স্ত্রী বানানোর জন্য আরেকজনকে পেয়ে যাবে। একই সাথে রাস্তা তো তাদের এখনো অনেক দূর, সেই পাহাড় এখনো অনেক দূর। মাঝখানে রয়েছে একটা জঙ্গল এবং অ্যাডাম সেই জঙ্গল দিয়ে যেতে চায় না, সেই কারণে সে ঘুরে যাবে, যার কারণে তাদের এই জার্নিটা আরো লম্বা হয়ে যাবে। তার ভাই তাকে উপদেশ দেয় যে এতে তো অনেকের সমস্যা হয়ে যাবে কারণ তারা ক্ষুধার্ত। তবে অ্যাডাম তার কোনো কথা শোনে না, সে বরং লম্বা রাস্তা নিয়েই যাবে। রাতের বেলা এভি প্রচণ্ড ছটফট করছে। প্রথমত সে প্রেগনেন্ট, দ্বিতীয়ত পেটে কোনো খাবার নেই। অন্যদিকে অ্যাডাম আবার সেই বেয়া নামক মেয়েটার ব্যাপারটাও জানতে পেরে গেছে। সে সেই মেয়েটাকে গিয়ে বলছে যে তাদের এই জার্নিটা লম্বা, চারিদিকে প্রচণ্ড ঠান্ডা, হয়তো তার স্ত্রী বা তার পেটে থাকা বাচ্চাটা সার্ভাইভ করতে পারবে না। তবে এটা নিয়ে তার কোনো চিন্তা নেই, কারণ তার অলরেডি একটা ছেলে রয়েছে, অর্থাৎ হিরন, এবং সাথে নতুন মেয়েটাও তো রয়েছে বেয়া, যাকে অ্যাডাম তার নিজের মতন করে ব্যবহার করবে। বেসিক্যালি অ্যাডাম এখানে এই মেয়েটাকে এনেছে তার আর একটা স্ত্রী বানানোর জন্যই। তবে সেই মুহূর্তে সেই অন্ধকারে একটা স্ট্রেঞ্জ ক্রিচারের মতন আমরা দেখতে পারি যে এই মানুষগুলোর দিকে তাকিয়ে রয়েছে।
তারপরেই সেখানে এক অদ্ভুত জন্তুর আওয়াজ আমরা শুনতে পাই। প্রত্যেকে সেটা শুনে ভয় পেয়ে গেছে। অ্যাডাম তো হাতে স্পেয়ার নিয়ে রেডি, আর সেই মুহূর্তে তার যে ছেলে রয়েছে হেরন, তাকে সম্ভবত সেই জন্তুটা নিয়ে চলে গেছে। অ্যাডাম যখন জানতে পারে যে তার ছেলেকে আর পাওয়া যাচ্ছে না, সে হাতে স্পেয়ার নিয়ে চলে যায় সেই জন্তুটা বা সেটা যাই হোক তার পিছু করার জন্য। তবে তার ভাই তাকে আটকে দেয়। অ্যাডাম যদি এই মুহূর্তে চলে যায় এবং তার যদি কিছু হয় তো বাকি লোকগুলোর কি হবে, এভের কি হবে? আমরা এইটুকুনি তো বুঝতে পারি যে অ্যাডাম তার ছেলেকে খুবই ভালোবাসে, তবে একই সাথে সেই মানুষগুলোর লিডার, তো তার একটা দায়িত্বও রয়েছে। সেই কারণেই সে থেকে যায়। সূর্য উঠলে তারপরে সে তার ছেলের খোঁজে বেরোবে। তো সকাল হতেই অ্যাডাম বেরিয়ে পড়েছে। যদিও বেয়া অ্যাডামকে ফলো করতে চায় না, কারণ গতকাল রাতে অ্যাডাম তার সাথে যে আচরণটা করেছে সেটা তার পছন্দ না। তবে তাদের হাতে কোনো চয়েসও তো নেই, এই স্থানে তারা সম্পূর্ণ একা। তো তারা হেরনকে খুঁজছে। অ্যাডাম অবশেষে হেরনের সেই জামাটা, তার বস্ত্রটা খুঁজে পায়, যেটার মধ্যে কিছু পিচ্ছিল মতন পদার্থ লেগে রয়েছে, যেটাকে রক্ত মনে হচ্ছিল, তবে সেটা রক্ত না। অ্যাডামের মনে দৃঢ় বিশ্বাস যে তার ছেলে এখনও জীবিত রয়েছে এবং সম্ভবত তাকে সেই জঙ্গলেই নিয়ে যাওয়া হয়েছে। গতকালই সে তার ভাইকে বলেছিল যে তারা জঙ্গলের রাস্তা নেবে না, তবে তার নিজের ছেলেকে খোঁজার জন্য তারা সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে। সময় কাটতে থাকে, অ্যাডাম তার ছেলেকে খুঁজছে এবং এরম করতে করতেই সন্ধ্যা নেমে আসছে। কেউ শিওর না যে হেরন আদৌ জীবিত আছে কিনা, একই সাথে কেউ আর দৌড়াতেও পারছে না, শরীরে আর জোর নেই, বিশেষ করে এভ, সে তো আর পারছেও না। তবে অ্যাডাম কারুর কথা শুনতে চায় না, সে তার নিজের ছেলেকে খুঁজবেই। পরে দৌড়াতে দৌড়াতে এভ এক অদ্ভুত চোরা কাদার মধ্যে পড়ে যায়। সেখানে সেই কালো পিচ্ছিল জিনিসটা রয়েছে, যেমনটা হেরনের সেই বস্ত্রতে ছিল। সেখানে চারিদিকে হাড় পড়ে রয়েছে, কিছু কিছু হাড় তো একদম তাজা, যেটা দেখে মনে হচ্ছে যে সদ্য যেন কাউকে খাওয়া হয়েছে বা হত্যা করা হয়েছে। যেটা দেখে স্পষ্ট সবাই এটাই তো ভাবছে যে হেরন হয়তো মারা গেছে। একই সাথে সেই মুহূর্তে তারা সেখানে একটা অদ্ভুত ক্রিচারের আওয়াজ শুনতে পায়, যেটাকে তারা গতকাল রাতে শুনতে পেয়েছিল। তবে এই আওয়াজটা আরো বেশি ভয়ঙ্কর, খুব হাই পিচ একটা সাউন্ড, যেটা শুনে বাধ্য হয় তারা সেখান থেকে পালাতে। সেই জঙ্গলের মাঝেই একটা স্থানে তারা কোনো মতে আগুন জ্বালিয়েছে। তবে সেই জন্তুটা তাদের চারপাশে গোল গোল করে ঘুরছে। প্রত্যেকে প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে। তবে অ্যাডাম অবশেষে সাহস করে তাকে ফেস করার। সে চলে যায় সেই জঙ্গলের মধ্যে। চারিদিকে অন্ধকার, কিছু তো দেখা তো যাচ্ছে না। তবে কিছুক্ষণ পরেই সেই অ্যাডামের আর্তনাদের আওয়াজ আমরা শুনতে পাই। যে আর্তনাদ করছে সে তার নিজের ভাই গিয়ারকে ডাকছে। যদিও বেয়া তাকে সেই জঙ্গলে যেতে মানা করতে থাকে, তবে অবশেষে ভাইয়ের আর্তনাদ সেটা শুনে গিয়ার চলে যায় সেই জঙ্গলের মধ্যে এবং কিছু সময় পরেই সে আহত অ্যাডামকে সেই জঙ্গল থেকে নিয়ে আসে। আহত বলতে তার শুধু জীবনটা রয়েছে, শরীরের কিছুই নেই। তার যে জটা রয়েছে সেটাকে ফাটিয়ে দুটো ভাগ করে দিয়েছে কেউ। এতটা খারাপ অবস্থা যে সে আওয়াজও করতে পারছে না, বরং মৃত্যুর অপেক্ষা করছে। পরে বেয়া সেই মেয়েটা তাকে একটা মার্সি কিল দেয়, তাকে তার যন্ত্রণা থেকে মুক্ত করে দেয়। কিন্তু এখন কি হবে? এখন তো তাদের কোনো লিডার নেই, কে তাদেরকে প্রোটেক্ট করবে? সেই জন্তুটা আবারও আক্রমণ করবে এমনটাই কিন্তু গিয়ার বিশ্বাস করে, কিন্তু তারা লড়বে কিভাবে? অন্যদিকে এভি অসুস্থ হয়ে পড়েছে, সে ছটপট করছে। অবশ্যই পেটে কোনো খাবার নেই, কি করবে এখন তারা? তখন বেয়া তাদেরকে উপদেশ দেয় যে হ্যাঁ, তাদের কাছে এখন খাবার আছে, অর্থাৎ সে অ্যাডামের মৃতদেহটাকে খাওয়ার কথা বলছে। অবশ্যই তার ভাই তাতে রাজি হয় না, তবে অন্য সবাই রাজি হয়ে যায়। তাদের কাছে আর কোনো অপশানও তো নেই, সেই কারণেই তারা অ্যাডামের দেহটাকে কাটাছেঁড়া করে তার মাংসটা খাওয়া শুরু করে। তো অ্যাডাম তো মারা গেছে, এখন তার ভাইয়ের দায়িত্ব এই মানুষগুলোকে নিরাপদে সেই পাহাড় পর্যন্ত পৌঁছে দেওয়া। তবে সেই বৃদ্ধ ওডাল, সে কিন্তু গিয়ারকে ফলো করবে না। সে মনে করছে যে তাদের উপর কোনো ডেমন আক্রমণ করেছে, তাই কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। তবে সেখানে বসে থাকলেও তো কোনো লাভ নেই। বাকি মানুষেরা যেহেতু গিয়ারকে ফলো করছে, সেই কারণে অবশেষে ওডালও তাকে ফলো করা শুরু করে। তবে ঘুরে ফিরে তারা একই জায়গায় ফিরে আসে। মোটমাট সেই জঙ্গলটা অনেকটা মেজের মতন, যেখানে তারা হারিয়ে গেছে। ওডাল জানায় যে সে এখন গিয়ারকে ফলো করবে না, বরং সে তার নিজস্ব কায়দায় তাদের সবাইকে বাঁচাবে। এখন সেই কায়দাটা কি? সেটা হচ্ছে বেয়া নামক সেই নতুন মেয়েটার বলিদান দেওয়া। ওডাল মনে করে যে সেই মেয়েটার যখন প্রথম পিরিয়ডস হয়েছিল সেই মুহূর্তে সেই জন্তুটা আক্রমণ করেছে, তো সম্ভবত এটার সাথে সেই জন্তু বা সেই ডেমনের কোনো কানেকশন রয়েছে। সেই মেয়েটাকে সেই ডেমনের কাছে সঁপে দিলেই সব ঠিক হয়ে যাবে। এবং শুধু ওডাল না, এভিও সেটাই মনে করে। সেই কারণেই তারা দুজন মিলে বেয়াকে ধরে টেনে সেই জঙ্গলের মধ্যে নিয়ে যায়। গিয়ার কিন্তু আটকানোর চেষ্টা করে, তবে তাকে ধাক্কা দেওয়া হয় এবং সে পড়ে তার মাথায় চোট লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। তারা বেয়াকে সেই জঙ্গলে তো নিয়ে গেছে, তবে সেই জন্তুটার আওয়াজ তারা আবারও শুনতে পায় এবং তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সবাই একটু নার্ভাস হয়ে যায়। সেই সুযোগে বেয়া সেখান থেকে তো পালায়। অন্যদিকে ওডাল এবং অ্যাভে তারা দুজনে সেখানে ফেসে গিয়েছে। ওডাল তখন শয়তানি করে অ্যাভের পেটে ছুরি মেরে দেয়। অ্যাভে মাটিতে লুটিয়ে পড়ে, তবে সে ওডালের পাটা ধরে এমন টান দেয় যে ওডাল পড়ে তার পাটা ভেঙে যায়।
মোটমাট বৃদ্ধ উডাল এবার আর চলতেও পারবে না। আর কি, সেই স্থানে তারা দুজনই ফেসে গেছে। অবশ্যই অ্যাবের পেটে যে ক্ষতটা ছিল সেটা অনেকটা গভীর এবং কিছু সময় বাদেই সে মারা যায় এবং সেই অদ্ভুত দেখতে জন্তুটাও কিন্তু সেখানে চলে এসেছে। পরের দিন সকালবেলা গিয়ারের হুঁশ আসে এবং বেয়া কিন্তু তার পাশেই ছিল। তারা লুকিয়ে লুকিয়ে দেখছে যে ওডালের কি হয়। ওডাল সে তো ল্যাংড়া হয়ে সেই স্থানে পড়ে রয়েছে এবং সেই ক্রিচারটা সেখানে চলে আসে। ওডাল তারপর তো সেখানে মারা যায়। অন্যদিকে সেই ক্রিচারটাকে দূর থেকে তারা দুজন নজর রাখছিল। গেইর ভাবছিল যে কিভাবে সে সেই জন্তুটার সাথে লড়বে। অন্যদিকে বেয়া লুকিয়ে লুকিয়ে তার স্পেয়ারটা নিয়ে সেই জন্তুটাকে পিছন দিয়ে আক্রমণ করে। তবে সে রিয়েলাইজ করে যে সেটা কোনো জন্তু না, বরং আর একজন মানুষ ছিল। এরা অ্যাকচুয়ালি মানুষ তো না, বরং মানুষদেরই আর একটা প্রজাতি, যাদেরকে নিয়ান্ডারথালস বলা হতো। তো এতক্ষণ ধরে তারা যেটাকে একটা ক্রিচার, একটা জন্তু মনে করছিল, সেটা অ্যাকচুয়ালি কোনো হিংস্র জন্তু না। সেই মেয়েটা সেখানে সেমভাবে চেঁচিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। তবে সেই দুজন তো এবার আর ভয় পায় না, সেই কারণে সে পাল্টা উল্টো দৌড় মারে। অন্যদিকে বেয়া এবং গিয়ের তাকে ফলো করতে থাকে, কারণ তারা জানে যে একে ফলো করলেই তারা এই অদ্ভুত জঙ্গল থেকে বাইরে বেরোতে পারবে এবং তারা বেরোতে পারে। তবে গেইড আর তাকে ফলো করে না, বরং সে ক্লান্ত হয়ে গেছে। সে মেয়েটা সেখান থেকে তো পালিয়ে চলে যায়। তবে বেয়া কিন্তু সেটার খেয়াল রেখেছে যে সে কোন রাস্তা ধরে পালিয়েছে। গিয়ার সেই মুহূর্তে খুবই কনফিউজ যে এটা তো কোনো জন্তু না, বরং তাদের মতনই দেখতে আর একটা প্রাণী। তবে বেয়া জানায় যে না, এটা তাদের মতন না, বরং এটা অবশ্যই একটা জন্তু, কারণ এরাই তো অ্যাডামকে হত্যা করেছে। একই সাথে ইভেন মৃতদেহটাই টেনে নিয়ে চলে গেছিল সে, যেটা সে দেখতে পেয়েছে অ্যাকচুয়ালি। এই কম সময়তে বেয়া কিন্তু নিজের যথেষ্ট সাহস দেখিয়েছে এবং গিয়ার তাকে প্রশ্ন করতে থাকে যে তার কি ভয় লাগছে না। বেয়া জানায় যে হ্যাঁ, তার মনে যথেষ্ট ভয় তো রয়েছে, একই সাথে সে বাঁচতে চায়, তাই এখন তাদের হার মেনে নিলে চলবে না। পরে তারা দুজন সেই ক্রিচার বা সেই মেয়েটার ট্রেলটাকে ফলো করে এবং তারা সেই পাহাড়ে গিয়ে পৌঁছায় যেটার উদ্দেশ্যেই তারা বেরিয়েছিল। সেখানে একটা গুহাও রয়েছে। তারা সেই গুহাতে প্রবেশ করে এটা ভেবে যে সেই মেয়েটা হয়তো এখানেই ঢুকেছে। সেই গুহাটা বেশ বড়। বেয়ার উপরে তখন একটা মেল নিয়ান্ডারথাল আক্রমণ করে আরেকজন পুরুষ। সে বেয়াকে অলমোস্ট মেরেই দিচ্ছিল। তবে বেয়া কিছু সময়ের জন্য মরার অভিনয় করে তাকে বোকা বানিয়ে অবশেষে তাকে হত্যা করে দেয়। তারপর বেয়া সেই গুহার একদম শেষে গিয়ে একটি স্থানে গিয়ে পৌঁছায় যেখানে একটা বনফায়ার জ্বলছিল এবং সেখানেই সে হিরণকে খুঁজে পায়, অর্থাৎ অ্যাডামের ছেলে, যাকে মনে হয়েছিল যে সেই গল্পের শুরুতে সে মারা গিয়েছে। তবে সেই মুহূর্তে সেই ফিমেল নিয়ান্ডারথাল, যাকে তারা সেই জঙ্গলে দেখেছিল এবং তার পিছু করেছিল, সে সেখানে চলে আসে। বেয়া এবং সে মুখোমুখি হয়। অন্যদিকে গেইর, সেও তো সেই গুহার মধ্যেই ছিল। সে সেই মেলটার বডিটা দেখতে পায়, যাকে সে একটা মার্সিকিল করে। তবে সেই গুহার ভেতরে সে আরও কিছু আওয়াজ পায়, যেটা শুনে সে সেই স্থানে প্রবেশ করে এবং হিরণকে জীবিত দেখে সে কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। আর সেই সময়তেই সেই ফিমেল নিয়ান্ডারথাল তার কাছে থাকা সেই অস্ত্রটা, সেই ক্লাবটা দিয়ে গেইরের মাথায় আঘাত করে এবং বারংবার আঘাত করে তাকে হত্যা করে ফেলে। সেই সময় বেয়া পালানোর একটা সুযোগ পেয়ে যায় এবং সে সেই স্থানে যে তাদের বেডিংটা ছিল সেখানে আগুন লাগিয়ে হেরনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। একটা ছোট প্যাসেজ মতন ছিল সেই গুহার, যেখান থেকে তারা বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে সেখানে আগুন লেগে যাওয়াতে চারপাশে ধোঁয়া ছড়িয়ে গেছে। সেই ফিমেল নিয়ান্ডারথালটাও সেই ছোট প্যাসেজটা দিয়ে বেরোনোর চেষ্টা করে, তবে সে সেখানে আটকে যায়। শুধু তাই না, সে হেরনকেও ডাকতে থাকে সাহায্যের জন্য এবং হেরন কিন্তু আসে তাকে সাহায্য করার জন্য। তবে বেয়া তখন সেই ফিমেল নিয়ান্ডারথালটাকে সেখানে হত্যা করে দেয়, যেটা দেখতে পেয়ে হেরন খুবই রেগে যায় এবং সে জানায় যে এই মানুষগুলো তো তাকে সাহায্য করছিল। বেয়া তাকে পাল্টা বলতে থাকে যে এটা কেমন সাহায্য, এই মানুষগুলোই তো অ্যাডামকে হত্যা করেছে, তাদের লোকগুলোকে হত্যা করেছে, এরা এক একটা মনস্টার। তবে হেরন জানায় যে না, এরা কেউ মনস্টার না। আর তখন বেয়া বুঝতে পারে যে এখানে কত বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এরা হেরনকে কিডন্যাপ করে তাদের এই গুহাতে এনেছিল যাতে হেরন কিছু খেতে পারে। এই গুহাতে যথেষ্ট তাদের খাবার মজুত রয়েছে। তারা অ্যাডাম এবং তার এই গ্রুপটাকে ফলো করছিল এবং তারা বুঝতে পারছিল যে এই মানুষগুলো খেতে পাচ্ছে না, সেই কারণেই তারা সাহায্য করেছিল। এমনকি ইভের মৃতদেহটাকেও তারা চুরি করেনি, বরং সেই গুহাতে নিয়ে গেছে যাতে তার প্রপারলি ফিউনারাল হয়। সেই গুহাতেই ইভের মৃতদেহটাকে তারা সুন্দরভাবে সম্মান দিয়ে সাজিয়েছে। প্রতিটা মৃতদেহকে কবর দেওয়ার পর অবশেষে হেরন বেয়াকে একটা গল্প শোনাতে বলে। ঠিক গল্পের শুরুতে যেমন, মনে আছে তো, হেরন গল্প শুনতে চেয়েছিল। বেয়া তখন তার নিজের গল্পটা শোনায়। এই গল্পে সে হচ্ছে একটা স্ট্রে, যার কোনো পরিচয় নেই। তারা বাসস্থানের খোঁজে বেরিয়েছিল, তবে তারা একটা জন্তুদের দুনিয়াতে গিয়ে পৌঁছায়। এখানে জন্তুদের দুনিয়া হচ্ছে এই স্থান এবং এই গুহা।
মানুষদের স্বাভাবিক নেচার, মানুষদের মনের ভয় এবং রাগ তাদেরকে সাহায্য করে সেই জন্তুগুলোর সাথে লড়তে। তারা সেই জন্তুগুলোকে তাদের গুহা থেকে সরিয়ে দেয় এবং সেই গুহাটাকে তাদের নিজস্ব বাসস্থান বানিয়ে নেয়। কিন্তু যাদেরকে তারা একটা জন্তু মনে করেছিল তারা আসলেই কোনো জন্তু না, বরং তাদেরই মতন প্রাণী যারা সার্ভাইভ করার চেষ্টা করছে এখানে। তাদের মধ্যেও ইমোশন রয়েছে, তারাও ভালো করতে চায়, সেই কারণেই এই ছেলেটাকে তারা আশ্রয় দিয়েছিল। কিন্তু একটা কনফিউশন মানুষদের কতটা কারাপ্ট করে দিতে পারে। সেই স্ট্রে যে গুহাটাকে তার নিজের ঘর প্রথমে ভেবেছিল, সে রিয়েলাইজ করে যে সেই ঘরটাকে সে ধ্বংস করে ফেলেছে। সেই স্ট্রে নিজের ভুলটা বুঝতে পারে, অর্থাৎ বেয়া এবং শিরন তারা এই দুনিয়াতে সার্ভাইভ করার জন্য প্রস্তুত। দুনিয়াটা আসলে সেই মুহূর্তে খুবই ছোট, কারণ তখন কেউ কাউকে চেনে না, প্রত্যেকেই প্রত্যেকের কাছে বিপদ, প্রত্যেকেই প্রত্যেকের কাছে জন্তু। তবে এখন তারা দুজনেই প্রস্তুত, তাদের ভুলগুলো থেকে তারা শিক্ষা নিয়েছে এবং তাদের অভিজ্ঞতা ভবিষ্যতে মানুষের আর একটা নতুন সিভিলাইজেশন বানাতে সাহায্য করবে। এবং কথা যদি আসে সেই নিয়ান্ডারথালস, প্রায় অলমোস্ট 40,000 বছর আগে এরা বিলুপ্ত হয়ে গেছে। সো প্রিটি ম্যাচ আমরা বলতে পারি যে এই গুহাতে এরা সার্ভাইভ করারই চেষ্টা করছিল, হয়তো সেই কারণেই তারা তাদের টেরিটরি নিয়ে একটু সিরিয়াস ছিল। তবে বেয়া তাদের সম্পূর্ণভাবে খতম করে দেয়। গল্পের শেষে হিরন বেয়াকে জিজ্ঞেস করে যে এখন আমরা কি করব, তখন বেয়া উত্তর দেয় যে উই ট্রাই এগেইন, আমরা আবারও শুরু করব। এবং সিনেমাটা এখানেই শেষ হয়। সিনেমার শেষের মেসেজগুলো আমার খুব সুন্দর লেগেছে, বিশেষ করে সেই সময়ের মানুষদের নেচার, একই সাথে একটা ফিকশনাল গল্পের সাথে রিয়েল হিস্ট্রিরও কিছু টাচ দেওয়া। প্রত্যেকটা জিনিসই এই সিনেমাটাকে অসম বানায়। গল্পের শুরুতেই আমি যেটা বলেছিলাম যে সিনেমাটোগ্রাফি একদম টপ নচ ছিল এই সিনেমার। তবে আপনারা যারা যারা দেখবেন এই সিনেমাটা তাদের অবশ্যই সাবটাইটেল দিয়েই দেখতে হবে, কারণ এই সিনেমাতে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে সেটা বোঝার সাধ্য কারণ নেই, কারণ সেই হাজার হাজার বছর আগে মানুষরা যে ভাষা ব্যবহার করতো সেরকমই কিছু, বা সিনেমার স্বার্থে মানুষেরা নিজস্ব কিছু ভাষা বানিয়ে ফেলেছে। ঠিক যেমন অ্যাপোক্লিপ্টো সিনেমাটা আশা করি আপনারা দেখেছেন, সেই সিনেমায় বলা ভাষাগুলো অ্যাকচুয়ালি সিনেমার জন্যই বানানো হয়েছিল। তো 14 বার আপনাকে প্রতিটা সিনের সাথে সাথে সাবটাইটেল দেখতে হবে, যে জিনিসটা খুবই অ্যানয়িং। তবে একটা ভালো গল্পের সাথে একটু তো কনসিডার করাই যায়। তো এই হচ্ছে স্টোরি। আমার ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। অ্যান্ড আপনি চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, ফলো করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।